1975 সালের 15ই আগস্ট ভোরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করে খুনিদের বাঁচানোর জন্য ইনডেমনিটি বা দায় মুক্তি অধ্যাদেশ জারি করেছিলেন খন্দকার মোশতাক। মুজিব হত্যায় সিআইএর হাত ছিল এবং মার্কিন সংশ্লিষ্টতার সপক্ষে অনুসন্ধানী প্রতিবেদন ও গবেষণায় তথ্য প্রমাণ হাজির করেছেন লরেন্স লিফশুটজ সহ অন্তত 4 জন প্রখ্যাত মার্কিন সাংবাদিক। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় থেকেই এর পক্ষে বিপক্ষে আন্তর্জাতিক শক্তি কেন্দ্রগুলোর অবস্থান পরিষ্কার হয়ে যায়। বঙ্গবন্ধুকে হত্যার পরদিনই স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয় সৌদি আরব, আর তার 15 দিন বাদে অবশেষে বাংলাদেশ চীনের স্বীকৃতি পায়। 1996 সালে আওয়ামী লীগ সংসদের সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ইনডেমনিটি অধ্যাদেশ বাতিল করলে শুরু হয় বঙ্গবন্ধু হত্যার বিচারের প্রক্রিয়া। 2009 সালের 19 নভেম্বর বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের বিচার হলেও হত্যাকাণ্ডের পেছনের দেশি বিদেশি ষড়যন্ত্রের কোনো তদন্ত বা বিচার হয়নি। এখনো তদন্ত শেষ করতে পারেনি 1980 সালে ব্রিটেনে বেসরকারিভাবে গঠিত তদন্ত কমিশন। তদন্তের উদ্যোগ নিয়েও ব্যর্থ হন মার্কিন সাংবাদিক লরেন্স লিফশুটজ। বঙ্গবন্ধু হত্যা মামলার রায়ে ঢাকায় অবস্থান করা বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা যথেষ্ট সময় পাওয়া সত্ত্বেও তাদের দায়িত্ব পালন করেননি উল্লেখ করে একে জাতীয় ইতিহাসে সেনাবাহিনীর জন্য একটি চিরস্থায়ী কলঙ্ক হিসেবে চিহ্নিত করেন মামলার বিচারক কাজী গোলাম রসুল। সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু বলা না হলেও 2011 সালের ডিসেম্বরে এক সংবাদ সম্মেলনে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনীর কাঁধে ভর করে বিশৃঙ্খলা সৃষ্টি করে অতীতে বিভিন্ন অপশক্তি রাজনৈতিক সুবিধা নিতে চেয়ে সফল বা ব্যর্থ হলেও আর এ ধরনের দায়ভার সংগঠনের কাঁধে নিতে চান না সেনা সদস্যরা। এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ডক্টর মিসবাহ কামাল এবং মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর নাসির উদ্দিন। স্বাগত আপনাদের দুজনকে। অধ্যাপক মিসবাহ কামাল, ষড়যন্ত্রের রাজনীতি কি এটা আসলে বুঝতে চাই, এবং ষড়যন্ত্রের রাজনীতির কথা তো আমরা এখনো বলি, এবং আমরা যারা 75-এর বেশ পরে জন্মেছি, 71-এর তো অনেকটাই পরে, আমরা থেকে শুরু করে একদম এখনকার একদম নতুন প্রজন্ম, তারা সকলে মনে করে যে ষড়যন্ত্রের রাজনীতি যে আমরা বলি, এটাও আসলে এক রকমের ষড়যন্ত্র, মানে এটাও একটা গাল গল্পের মতো। কিন্তু বঙ্গবন্ধুর হত্যায় তো আসলে দেশি বিদেশি ষড়যন্ত্র, দলের ভেতরে ষড়যন্ত্র, সেনা ষড়যন্ত্র সব কি করে মিলেমিশে একাকার হয়ে যায় সেটা স্পষ্ট দালিলিক প্রমাণ আছে। জি, ষড়যন্ত্রটা কোনো গাল গল্পের বিষয় না, কারণ এখন তো ষড়যন্ত্রের নানান দিক নিয়ে নানান রকমের গবেষণা হচ্ছে, লেখা বেরিয়েছে, দেশি বিদেশি। আপনি বললেন লরেন্স লিফশুটজের কথা এবং আরো কয়েকজনের কথা। আর এছাড়া আমেরিকান যে সিআইএর যে দলিল, গোয়েন্দা সংস্থার, তারও তো সেটা তার কারণ ন্যারেটিভ না, সেটা একদম দলিল, সেটা একদম দালিল। তো সেই দালিলিক প্রমাণের মধ্যেও তো বঙ্গবন্ধুর হত্যার সাথে যুক্ত অনেকগুলো বিষয় তো প্রতিফলিত হচ্ছে। কাজেই ষড়যন্ত্রটা ছিল, এটাই বাস্তবতা। এখন ষড়যন্ত্রের নানান দিক ছিল। আপনি যেটা বললেন যে ষড়যন্ত্রের দেশের ভেতরের দিক ছিল, নিশ্চিতভাবে দেশের ভেতরে ছিল, এবং দেশের ভেতরে যেটা ছিল সেটা কিন্তু শুরু 71 সালেই হয়েছিল। কেননা 71-এ যখন আমাদের মুক্তিযুদ্ধ চলছে, সেই মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে কিন্তু আমাদের যে প্রবাসী সরকার ছিল, সেই প্রবাসী সরকারের মধ্যে থেকেই আমাদের মুক্তিযুদ্ধ বিরোধী অপতৎপরতা একাংশের তরফ থেকে আমরা দেখেছি। ব্যারিস্টার আমিরুল ইসলাম মাত্র বলে গেলেন যে খন্দকার মোশতাক কনফেডারেশনের পক্ষে ছিলেন, শুধু তাই নয়, আমেরিকার সঙ্গে যোগাযোগ করতেন। তিনি আমেরিকার সাথে যোগাযোগ করেছেন, পাকিস্তানের সাথে যোগাযোগ করেছেন, এবং শুধু তাই না, তিনি সেখানে তার অনুগত কিছু লোকজনকে জোগাড় করেছিলেন, এবং তিনি একটা লিখিত প্রস্তাবনা পর্যন্ত আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের কাছে উপস্থাপন করেছিলেন। এবং সেটা যে মানে তার মুখের উপর ছুড়ে দিয়েছিলেন, সে কথা তারও প্রত্যক্ষ সাক্ষী 4 জন আছেন, তারা কেউ কেউ সে কথা এখন তো বলছেন। হ্যাঁ, তো কাজে এবং এই কনফেডারেশন গঠনের কথাটা নানাভাবে নানা জায়গায় আলোচনার মধ্যে আসছে। এবং আমি বললাম না যে তিনি মানে এর মধ্যে দলভারী করার চেষ্টা করেছিলেন, তিনি কতিপয় এমপিকে তার পক্ষে টানার চেষ্টা করেছিলেন, এবং এমনকি সেই এমপিগুলো যেন আপনার বাংলাদেশে তখনকার অবরুদ্ধ আমাদের বাংলাদেশে ফিরতে না পারে, যেন টু নেগোশিয়েট উইথ পাকিস্তান, সেজন্য কিন্তু বর্ডারে বিএসএফ এর বিশেষ পাহারা বসানো হয়েছিল।
এবং তাদেরকে সেখান থেকে ধরে ফেরত নিয়ে যাওয়া হয়েছিল কাউকে কাউকে কলকাতায়। তো এই যে তথ্যগুলো, এই তথ্যগুলো কিন্তু এখন জ্ঞাত, এটা বহুদিন থেকে জ্ঞাত। হ্যাঁ, তো কাজে আপনার ষড়যন্ত্রটা ছিল, নানাভাবে ছিল ষড়যন্ত্রটা, এবং সেটা ৭১ থেকে ছিল। ৭১-এর পরে সেটা নতুন মাত্রা পেয়েছে। ৭১-এর যে পরাজিত শক্তি জামাতে ইসলাম সহ যে 4টি রাজনৈতিক দল নিষিদ্ধ হয়েছিল, তারা তো সেই ষড়যন্ত্রের পর থেকে কখনো সরে যায়নি, এবং সেজন্য নানাভাবে আমরা দেখেছি যে বঙ্গবন্ধু সরকারের বিরুদ্ধে নানা রকম অপতৎপরতা করা হয়েছে। এমনকি সে সময় মুক্তিযুদ্ধের যে চেতনা, সেই চেতনায় তাড়িত হয়ে তখন তো নানা ধরনের রাজনৈতিক তৎপরতা শুরু হয়। তো মৌলবাদী দলগুলো সেক্ষেত্রে অন্যান্য যে তৎপরতাগুলো হচ্ছে তার সাথে যে কোথাও কোথাও তাদের আশ্রয়ও নিয়েছে। আমি তো এখন মনে করি যে সে সময় ধরুন বামপন্থীদের দিক থেকে যে তৎপরতাগুলো ছিল, জাসদ গঠিত হলো তখন আওয়ামী লীগের মধ্যে থেকে বেরিয়ে, এবং আপনার সে সময় মাওলানা ভাসানীর দল সহ আরো বিভিন্ন দলগুলো যে তৎপরতাগুলো করছিল, সেগুলো ছিল সে সময়ের মানুষের যে আকাঙ্ক্ষা, এবং মুক্তিযুদ্ধের পরে সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন না হতে দেখা, সেগুলোর জন্য সেই তৎপরতাগুলো ছিল, একটা অস্থিরতা ছিল। কিন্তু মানে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে সেই সুযোগে সেই দলগুলোর মধ্যে কোথাও কোথাও মৌলবাদীরা ঢুকে যায়, এবং তারাও কিন্তু সেখানে সেই রাজনৈতিক পরিচয়কে ব্যবহার করে কাজ করার চেষ্টা করেছে। তো এরকম নানাভাবে নানা সূত্র ধরে তারা কাজ করেছে, এবং মূল ব্যাপারটা যেটা ছিল সেটা হচ্ছে খুব মানে বুঝতে খুব বেশি কষ্ট হওয়া উচিত নয়। আসলে ৭১-এর পরাজিত শক্তি তারা যে রাষ্ট্রে বিশ্বাস করত, যে মতাদর্শে বিশ্বাস করত, সেই রাষ্ট্র সেই মতাদর্শের পুনঃপ্রতিষ্ঠা চেয়েছে, এবং সেই জন্য এই কথাটাও যে কোনো গল্প নয়, তারও তো একটা প্রমাণ। আমি আসবো আবার স্যার আপনার কাছে, আবার যখন আসবো আমি একটু এর সঙ্গে যে আমেরিকা, সিআইএ এর ষড়যন্ত্র, মধ্যপ্রাচ্যের নানা দেশের তৎপরতা, সেগুলো নিয়েও আমি যে একটা ছোট্ট কথা বলি, যে আপনি তো উল্লেখ করলেন যে যেদিন বঙ্গবন্ধু শহীদ হলেন তারপরের দিন সৌদি আরব স্বীকৃতি দিল। তো এই যে আপনার বিশেষ বিশেষ দেশগুলো, তারপর সেখানে চীন, যারা এই মুক্তিযুদ্ধের ঘোরতর বিরোধিতা, সেই ৭২ থেকে বঙ্গবন্ধু চেষ্টা করছেন চীনকে ফেরাতে, এবং বঙ্গবন্ধুর সময় পররাষ্ট্রনীতি কিন্তু অত্যন্ত সফল, এবং সে সময়ে অনেক দেশ, বোধহয় ১৩৫-৩৬টা দেশ তখন বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে। সৌদি আরব দিল না, চীন দিল না, চীন দিল না। এবং তারা কিন্তু দিল কবে? যেদিন বঙ্গবন্ধু শহীদ হলেন তার পরের দিন, এবং তার ধরুন 2 সপ্তাহের মধ্যে। তো এই জিনিসগুলো তো গভীর ইঙ্গিত বহ। হ্যাঁ, তার মানে আসলে ধরুন, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকার কথা তো এখন দালিলিক প্রমাণই আছে। তো এই সবকিছু মিলিয়ে ষড়যন্ত্র ছিল দেশের ভেতরে, দেশের বাইরে, দেশের ভেতরের মধ্যে আবার সেনাবাহিনীর মধ্যে ছিল। সেই প্রসঙ্গে যাই মেজর নাসিরউদ্দিন, আপনার কাছে যাই সেই প্রসঙ্গে, যে মানে ওই যে মানে পরাজিত শক্তি বলেছেন স্যার, অনেকে ওই যে পাকিস্তানের প্রেতাত্মা বলেন, আমরা ভাবি যে এটাও একটা গাল গল্প, কিন্তু সেটার একটা উদাহরণ তো একদম সহজে পাওয়া যায়, যে বঙ্গবন্ধু নিহত হলেন, 4 মূলনীতির সংবিধান স্থগিত হয়ে বদলে গেল। বঙ্গবন্ধু নিহত হলেন, বাংলাদেশ বেতার হয়ে গেল রেডিও বাংলাদেশ। বঙ্গবন্ধু নিহত হলেন, মোশতাকের মন্ত্রিসভা আচকান টুপি আমাদের জাতীয় পোশাক ঘোষণা করলো। মানে এইতে কি শুধুই আসলে এই যে আমরা ছোটবেলায় যে ন্যারেটিভটা পড়েছি, যে কজন বিপথগামী সৈনিক, মানে ফারুক, রশিদ, ডালিম সেনাবাহিনীর, তারা গিয়ে বঙ্গবন্ধুকে হত্যা করে ফেললো, ষড়যন্ত্রটা এতটাই সহজ কিনা? ধন্যবাদ। প্রথমে আমি বঙ্গবন্ধুর বিদায়ী আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আজকে 15ই আগস্ট। এই 15ই আগস্টে 1975 সালে বঙ্গবন্ধু নিহত হয়েছিলেন, তার সাথে ওনার পরিবারের অনেক সদস্য। আমি যখন অপেক্ষা করছিলাম এখানে আসার জন্য, তখন শুনছিলাম আলোচনায় ব্যারিস্টার আমিরুল ইসলাম, উনি আলোকপাত করছিলেন ষড়যন্ত্রের বিষয়। উনিও বললেন যে ষড়যন্ত্র শুধু গালগপ্প নয়, এটা ষড়যন্ত্র একটা সুদূর প্রসারী ষড়যন্ত্র। আমরা প্রথম পর্বে আসলে আওয়ামী লীগের ভেতরেও যে ষড়যন্ত্র ছিল তাতে আলোকপাতের চেষ্টা করেছি, এবং ষড়যন্ত্রের অনেক ডাইমেনশন আছে, এগুলি রিসার্চের ব্যাপার। আনফরচুনেটলি বাংলাদেশে এই যে 75 কেন্দ্রিক ষড়যন্ত্র, এটা কিন্তু সুদূর প্রসারী কোনো রিসার্চ, গবেষণা এখনো পর্যন্ত হয়নি। আমরা এই যে ডাইমেনশনগুলো এখনো বুঝতে পারিনি।
আমি ওই ব্যারিস্টার আমিরুল ইসলামের ওই প্রসঙ্গে ফিরে গিয়ে আমি আবার দুটো গবেষণা বিষয় এখানে উল্লেখ করতে চাই। একটা হচ্ছে যে এই যে ষড়যন্ত্র কিন্তু একটা সুদূর প্রসারী ষড়যন্ত্র ছিল। 1971 সাল থেকে এই ষড়যন্ত্রের উন্মোচন ঘটেছে এবং ওনারাও আলোচনা করেছেন। আমি এখানে একটু উল্লেখ করতে চাই যে হেনরি কিসিঞ্জার হোয়াইট হাউস ইয়ার্স এর মধ্যে পরিষ্কার লিখেছেন, পরিষ্কার বাংলাদেশ চ্যাপ্টারে, যে মুক্তিযুদ্ধের সময় কলকাতা কেন্দ্রিক একটি ডাইমেনশনের উদ্রেক হয়েছিল এবং এটা খুব আশাব্যঞ্জক ছিল এবং পাকিস্তানের সঙ্গে একটি আপোষের একটা সম্ভাবনা দেখা দিয়েছে। উনি তারপরে লিখেছেন যে বাংলাদেশের প্রবাসী সরকারের নেতৃস্থানীয় বিশেষ ব্যক্তিবর্গ কলকাতায় মার্কিন কনসুলেটের সঙ্গে যোগাযোগ করে পাকিস্তানের সঙ্গে তারা একটা যোগাযোগ স্থাপন করেছে এবং উইদিন দ্য ফ্রেমওয়ার্ক অফ পাকিস্তান একটা আপোষের জন্য তারা চেষ্টা করছে এবং তারা একমত হওয়ার পথে রয়েছে। এবং তারা কন্ডিশন শুধু দিয়েছে, যেটা হেনরি কিসিঞ্জার বলছেন, যে শেখ মুজিবকে রিলিজ করতে হবে, তাকে আনকন্ডিশনালি ছেড়ে দিতে হবে এবং এটাই হচ্ছে মূল শর্ত, বাট উইদিন দ্য ফ্রেমওয়ার্ক অফ পাকিস্তান। এটা বন্ধু মোশতাকের কথাই নিশ্চয়ই বলছেন। এবং এই যে এই উদ্যোগের পিছনে ছিলেন খন্দকার মোশতাক এক নম্বরে, তাহেরউদ্দিন ঠাকুর ছিলেন, ওবায়দুর রহমান ছিলেন, শাহ মোয়াজ্জেম হোসেন ছিলেন, নুরুল ইসলাম মঞ্জু এবং আরো অনেকেই ছিলেন। কিন্তু এ পাওয়ারফুল কোয়ার্টার অফ দ্য আওয়ামী লীগ গভর্নমেন্ট ইন এক্সাইল, তারা এটার সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এখানে হেনরি কিসিঞ্জার বলছে যে এই উদ্যোগটা ব্যাহত হয়ে যায়। এটা এত আশাব্যঞ্জক ছিল কিন্তু উদ্যোগটা ব্যাহত হয়ে যায়, কেননা ভারতীয় সরকার এটাকে বুঝে ফেলেন, জেনে ফেলেন এবং তারা এটাকে প্রতিহত করেন। আচ্ছা, এখানে খুব মজার বিষয় হলো 1975 সালে কারা এই অভ্যুত্থানের পিছনে জড়িত ছিল? একই গোষ্ঠী, সেম পিপল। 1971 সালে যারা উদ্যোগ নিয়েছিলেন যুক্তরাষ্ট্রের মাধ্যমে পাকিস্তানের সঙ্গে আপোষ করার জন্য, 1975 সালে তারাই কিন্তু অভ্যুত্থান সংগঠিত করলেন। এই খন্দকার মোশতাক, তাহেরউদ্দিন ঠাকুর, শাহ মুয়াজ্জেম, ওবায়দুর রহমান এবং নুরুল ইসলাম মঞ্জু। আমি একটা বিরতিতে যাই, বিরতির পর ফিরে ব্যারিস্টার আমিরুল ইসলাম আরেকটা প্রসঙ্গ তুলেছেন, যে কর্নেল ফারুক, কর্নেল রশিদ, তারা মুক্তিযুদ্ধের শেষ দিকে, কর্নেল ফারুক তো একদম ডিসেম্বর মাসে, যে ডিসেম্বর মাস আবার প্রবাসী সরকার জানতেন যে ওই সময়ই আমাদের চরম বিজয় অর্জিত হবে। তো আমি জানতে চাই সেই ডিসেম্বর মাসে এসে যুক্ত হলে তার মানে সেনাবাহিনীর মধ্যেও কারা নজরে রাখার দরকার সেটাও তো জানার কথা ছিল। জানা গেল না কেন, সেই প্রসঙ্গে শুনবো একটা বিরতির পর। দর্শক থাকুন রাজকাহনে। ফিরে এলাম রাজকাহনে। মেজর নাসিরউদ্দিন, আমি জিজ্ঞেস করছিলাম যে শুধু তো আপনি বলছিলেন যে এই যে খন্দকার মোশতাক সহ রাজনৈতিক নানা জনের যে একটা পাকিস্তানপন্থী চিন্তা বা স্যার যেটাকে দক্ষিণপন্থী চিন্তা বলছেন, সেটা আগেই বোঝা গেছিল। আমি জানতে চাই যে এমনকি ব্যারিস্টার আমিরুল ইসলামই তুলেছিলেন কথাটা যে কর্নেল ফারুক ডিসেম্বরের মাঝামাঝি এসে উপস্থিত হলেন, যেখানে এটা তখন একটা প্রবাসী সরকারের প্রস্তুতি আছে যে ডিসেম্বরে একটা চূড়ান্ত বিজয় অর্জিত হবে। কর্নেল রশিদ এসে উপস্থিত হলেন নভেম্বরে এবং আমি কর্নেল হুদার স্ত্রী একটা সেই সময় স্মৃতি কথা লিখেছেন, সেখানে তিনি লিখছেন যে একটা সন্দেহ ফারুককে নিয়ে শুরু থেকে ছিল যে উনি নাকি পালিয়ে এসেছেন মধ্যপ্রাচ্যের কোন দেশ থেকে, কিন্তু অনেক জিনিসপত্র নিয়ে নাকি তিনি আসতে পেরেছিলেন। তো এই সন্দেহের লোকগুলোকে নজরে রাখলো না কেন সেনাবাহিনী যুদ্ধোত্তর বাংলাদেশে? আমি আগে একটু বলিনি আমার আগের প্রসঙ্গের কথাটা। আমি বলছিলাম যেটা যে 71 এর ষড়যন্ত্র আর 75 এর ষড়যন্ত্রে যে মানুষগুলো ইনভলভমেন্ট, যারা ইনভলভ ছিল, এটা কিন্তু কোনো কাকতালীয় বিষয় না। আমি ফারুকের সাথে কাজ করেছি একই রেজিমেন্টে। আমি 3.5 বছর কাজ করেছি ফারুকের সাথে, পাশাপাশি রুমে আমরা ছিলাম। হি ওয়াজ মাই কমান্ডিং অফিসার, আই ওয়াজ হিজ সেকেন্ড ইন কমান্ড। আমি ফারুককে অত ইনফরমেটিভ কখনো দেখি নাই। উনি ছিলেন কিন্তু একটু অন্য ধরনের বাঙালি, সে বাঙালিও বলা যায় না। আপনার ফারুকের জানার এটা কোনো প্রশ্নই আসে না যে 1971 সালে খন্দকার মোশতাক এবং গংরা এই যে একটা মুভের সাথে জড়িত ছিল। স্বাধীন বাংলাদেশে এই 75-এ ফারুককে আমেরিকা ছাড়া অন্য কেউ কানেক্ট করতে পারতো না, সম্ভব ছিল না। এবং তারাই আমেরিকায় করেছে বলে ফারুককে দেখা গেছে যে একটা খণ্ডিত অংশ নিয়ে সেনাবাহিনীর খন্দকার মোশতাকের সাথে সব অভ্যুত্থান করে ফেলেছে। দিস ওয়াজ ক্লিকড বাই আমেরিকান ইন্টেলিজেন্স এন্ড আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন, দেয়ার ইজ নো ডাউট। আরেকটা ছোট্ট কথা বলি আমি, এটা 1975 সালে, এটা হলো অক্টোবর মাসের প্রথম সপ্তাহ।
আমি তখন আর্মি হেডকোয়ার্টারে খালেদ মোশাররফ সাহেবের আমি পার্সোনাল স্টাফ অফিসার। আমার সেদিন শেষ দিন সেনাবাহিনী সদর দপ্তরে, কারণ তারপরে আমি আর চাকরি করতে পারিনি ঢাকাতে, আমাকে জোর করে পাঠিয়ে দেওয়া হয় কুমিল্লাতে। উনি ইতিমধ্যে আমাদেরকে নির্দেশ দিয়েছেন একটা পাল্টা অভ্যুত্থানের জন্য, আমরা তার প্রক্রিয়া শুরু করে দিয়েছি। আমাকে সকালে এসে বললেন খালেদ মোশাররফ যে আমেরিকান মিলিটারি অ্যাটাশি আসবে, নামটা ভুলে গেছি, তুমি তাকে রিসিভ করে আমার রুমে নিয়ে আসবে। ইট ওয়াজ অ্যাবাউট 10:30-11 মিলিটারি অ্যাটাশি উনি আসলো, আমেরিকান মিলিটারি অ্যাটাশি। উনি খালেদ মোশাররফের রুমে ঢুকলেন, আমি বের হয়ে আসলাম। 1 ঘন্টা পরে উনি বের হলেন, আমি খালেদের রুমে গিয়ে ঢুকলাম, দেখলাম জেনারেল খালেদ বা ব্রিগেডিয়ার খালেদ উনি খুব বিমর্ষ অবস্থায় চেয়ারে বসে আছেন। আমি তখন জিজ্ঞেস করলাম, আমাদের যেহেতু প্রক্রিয়া শুরু হয়ে গেছে, যে উনি কি বলে গেলেন। উনি আমাকে খালেদ মোশাররফ ছোট্ট করে বললেন, উনি আমাকে সতর্ক করে দিয়ে গেছেন আমরা যেন কোনো পাল্টা কোনো অ্যাকশনে বা কোনো কাউন্টার মুভে না যাই। অর্থাৎ 1975 সালের অভ্যুত্থানটা আমেরিকারই সংগঠিত অভ্যুত্থান এবং আমেরিকা এটার সাথে প্রত্যক্ষভাবে জড়িত ছিল এবং এতে কোনো সন্দেহ নেই। আমি এটা গবেষণার জন্য রেখে দিলাম আমাদের গবেষকদের জন্য, এই দুটো বিষয়ের জন্য তারা গবেষণা করে। এখন ফারুকের কথা আপনি যেটা বলছিলেন, হ্যাঁ, ফারুক আবুধাবিতে ছিল, পাকিস্তান আর্মির হয়ে আবুধাবি সেনাবাহিনীতে উনি ট্যাঙ্কের ইনস্ট্রাক্টর হিসাবে ওখানে কর্মরত ছিলেন। ফারুক আবুধাবি থেকে 2 ডিসেম্বর উনি চলে আসে। উনি যখন দিল্লি হয়ে কলকাতায় আসে তখন ছিল 16 ডিসেম্বর এবং 18 ডিসেম্বর তিনি যশোরে কর্নেল মঞ্জুরের সাথে অ্যাটাচড হয়ে যান। উনি যদি ইচ্ছা করতো উনি কিন্তু অনেক আগেই আসতে পারতেন, কারণ পাকিস্তানে ছিলেন না, উনি কোনো রেস্ট্রিকশন ছিল না, উনি ছিলেন আবুধাবিতে। উনি যদি 2 ডিসেম্বরে আসতে পারে, উনি তার 6 মাস আগে বা 5 মাস আগেও আসতে পারতো, কিন্তু উনি আসেন নাই। উনি এসছেন এমন একটা সময় যেটা প্রশ্ন সাপেক্ষ। 1, 2 নম্বর, কর্নেল রশিদ একই জিনিস, মেজর রশিদ উনিও পাকিস্তান থেকে নভেম্বর মাসে 2 নভেম্বরে উনি পাকিস্তান থেকে ডিফেক্ট করে ভারতে আসেন, ভারত থেকে উনি এসে মুক্তিযুদ্ধে যোগদান করেছেন। এদের দুজনেরই এই যে মুক্তিযুদ্ধে যোগদান বিষয়টা, সেনাবাহিনীতে যোগদানের প্রসঙ্গ, এই যে প্রসঙ্গটা, এটা বিতর্কিত, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট। জি, আমি মেজর নাসিরউদ্দিনের পরে যখন আপনার কাছে আসবো, আমি আসলে ওই প্রসঙ্গটাও জানতে চাইবো যে আপনার কথায় মনে হচ্ছে যে আপনিও মনে করছেন যে সেনাবাহিনীর একটি অংশ আসলে মার্কিন ষড়যন্ত্রের বা যে ষড়যন্ত্রের ক্রীড়নকে পরিণত হয়েছে। কিন্তু আমি মানে আমার বিশ্বাস করতে যদি কারো কষ্ট হয় যে সেনাবাহিনীর আরো অনেক অংশ জানতো কিনা, একেবারে সেনা প্রধান পর্যন্ত জানতেন কিনা, সে প্রশ্ন তুলবারও তো সুযোগ আছে, আমি সেই প্রশ্ন তুলতে চাই। অধ্যাপক মিসবাহ কামাল, শুধু তো মার্কিন যুক্তরাষ্ট্রের যেটা বলছিলেন যে সিআইএ এরও যে গোপন দলিলগুলো, মার্কিন যে গোপন দলিলগুলো বেরোচ্ছে, সেখানে স্পষ্টতই দেখা যায় যে নভেম্বর থেকে, এবং লিফসুজের লেখায়ও আছে যে 74-এর নভেম্বর থেকে 75-এর জানুয়ারি পর্যন্ত একরকম মার্কিন দূতাবাসের কর্মকর্তারাও এখানে নানা রকম সেনা কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন। তারপর যোগাযোগ বন্ধ হয়, কিন্তু সিআইএ এর যোগাযোগটা চলতে থাকে। ওইদিকে কিসিঞ্জার আবার যোগাযোগ তো রাখছিলেন মিশরের সঙ্গেও, মিশরের ট্যাঙ্কে আবার উঠে, যদিও গোলা ছিল না, ফারুক 32 নম্বরের পথে রওনা হলেন। মানে আমি বলছি যে অনেকগুলো দেশই তো আসলে যুক্ত হয়ে যায় এই রাজনীতির সঙ্গে। হ্যাঁ, অনেকগুলো দেশই যুক্ত, কিন্তু আপনার ধরুন সব কর্মকাণ্ডের কিন্তু একটা মূল কেন্দ্র থাকে। হ্যাঁ, তো এইখানে আমাদের যেটা স্পষ্ট সেটা হচ্ছে যেখানে আমাদের বাহিরের শক্তিগুলোর মধ্যে কেন্দ্র তো হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের 71-এর যে ভূমিকা, সেই ভূমিকার কথা আমরা সবাই জানি, এটা নতুন করে বলার কিছু নাই। তো আমাদের বাংলাদেশ বিরোধী যত রকমের ভূমিকা রাখা সম্ভব মার্কিন রাষ্ট্রের পক্ষে, সেগুলো কিন্তু তারা সবই রেখেছে। তো সেই জায়গায় সেই ভূমিকার ধারাবাহিকতাই তো আমরা দেখি। হ্যাঁ, তো সেদিক থেকে আমি ওই কথাটাই বলবো যে আপনার মার্কিন যুক্তরাষ্ট্র 71-এ যে ভূমিকা রেখেছিল, সেই ভূমিকার থেকে কিন্তু তার অবস্থান বদল হয়নি। যদিও ধরুন এর মাঝখানে হয়তো তারা বাংলাদেশের সাথে স্বীকৃতির বিষয়টা নিয়ে এগিয়েছে, কিন্তু তারপরেও কিন্তু তাদের সেই ভূমিকার কোনো মৌলিক পরিবর্তন হয়নি। কারণ 71-এ তো তারা আসলে পরাজিত হয়েছে বাংলাদেশ সংগ্রামে, বাংলাদেশের সমর্থনে সোভিয়েত ইউনিয়ন। সেখানে শুধু কৌশল না, মানে তারা অস্ত্র নিয়েও যোগ দিতে রওনা হয়েছিল। তাদের তো সপ্তম নৌবহরের কথা আমরা সবাই জানি। হ্যাঁ, এবং পাকিস্তান সেনাবাহিনী, পাকিস্তান রাষ্ট্র, পাকিস্তান অর্থনীতি সবই তো তাদের কর্তৃত্বে, তাদের নিয়ন্ত্রণে, তাদের প্রেসক্রিপশনে চলেছে, তাই না? এবং ততদিনে আমরা তো বিশ্ব পরিসরে জানি যে মার্কিনীদের সাথে চীনের এক ধরনের সমঝোতা তৈরি হয়ে গেছে সোভিয়েত ইউনিয়নকে কন্টেইন করার জন্য। তখন এদিকে
একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র, আরেকদিকে চীন, তাদের মধ্যে একটা সমঝোতা হয়েছে। তো ওদিক থেকে মার্কিন, এদিক থেকে চীন পাকিস্তানের পক্ষে তো ভূমিকা রাখছেই, যুদ্ধাস্ত্র থেকে শুরু করে সমর্থন সবকিছুই তো তারা দিচ্ছে। তো সেই জায়গায় আমরা মার্কিনী ভূমিকা যে 71-এ আমরা যা দেখেছি, সেই ভূমিকা কিন্তু অব্যাহত থেকেছে 75 এবং তারপরেও। এবং আমরা তার মানে সোজা কথায় ব্যাপারটা কি দাঁড়ায়, বঙ্গবন্ধু হত্যার সাথে এখানে আরো অনেকেরই ইনভলভমেন্ট থাকতে পারে। এবং একটু আগে নিশ্চয়ই মেজর এমনকি যারা নাসিরউদ্দিন হত্যাকারী তারা মানে পরে যে আশ্রয় নিল, যে আপনি শেষ করছিলেন স্যার, বলুন। আমি বলছিলাম মেজর নাসিরউদ্দিন নিশ্চয় বলবেন, এখানে তো ব্রিটিশ সেনা কর্মকর্তা, বিশেষ করে কর্নেল ব্রাউনের যে ভূমিকা, বিশেষ করে 72, 73, 74 সেই সময়টা, তার সাথে যে ফারুকের সংযোগের বিষয়গুলো, সেগুলো তো আছেই। তো কাজে এখানে ব্রিটিশ ভূমিকা ছিল, এখানে আমেরিকান ভূমিকা ছিল, চায়নার ইনভলভমেন্ট থাকতে পারে, হ্যাঁ নিশ্চয়ই কোনো না কোনো ভাবে ছিল। এবং সেদিক থেকে আরো তো মানে নানান দিক থেকে এই জিনিসগুলো, যোগাযোগগুলো ছিল। আর বিশ্বজুড়ে তখন কিন্তু যে স্নায়ুযুদ্ধের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে মার্কিন ব্লক যেটা ছিল, সেই ব্লকের যে মানে যে দেশগুলো, সেগুলো তো কিন্তু ততদিনে তো মানে অনেক হাত বদল তারা হয়ে গেছে। তারা এর মধ্যে বিশ্বের অনেক গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতৃবৃন্দকে হয় হত্যা করেছে অথবা ক্ষমতা থেকে অপসারণ করেছে। তো ফলে সেই সমস্ত দেশগুলো ইনক্লুডিং ইজিপ্ট, সেখানে তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়ে গেছে। তো এই কনটেক্সটে কিন্তু আমাদের যে 15ই আগস্ট, সেই 15ই আগস্টের সেই দুঃসহ ঘটনা, সেটা সৃষ্টিতে বঙ্গবন্ধু আমাদের জাতির পিতার যে মানে নির্মম হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের পেছনে সেখানে তখন সারা পৃথিবীতেই এক রকমের এই যে মানে হত্যা এবং হত্যা করে তাদের পছন্দের লোক বসানো, এই রাজনীতিটা করছে। সেটা তো তাদের ডেলিভারেট পলিসি ছিল, তাই না? তা না হলে আপনার ধরেন আলেন্দে থেকে শুরু করে, তার আগে সুকর্ণ থেকে শুরু করে আরো তো আমরা মিশর বিভিন্ন জায়গায় তো তাদের সেই তৎপরতা, অপতৎপরতা, নক্রুমা থেকে শুরু করে আপনার মানে অনেককেই তো তারা ক্ষমতা থেকে শুধু উৎখাত করেনি, হত্যা করেছে। হ্যাঁ, এবং তারা তো হয়তো আমরা প্রধান ব্যক্তিগুলোর নাম বলছি, কিন্তু সেই হত্যাকাণ্ডের সাথে তো গোটা দেশের আরো বহু মানুষকে তারা হত্যা করেছে। হ্যাঁ, ইন্দোনেশিয়ায় তো হাজার হাজার মানুষকে তারা হত্যা করেছে। তো এই যে এই কনটেক্সটটাকে মাথায় যদি আমরা রাখি, তাহলে কিন্তু স্পষ্ট যে বাংলাদেশে 75-এর যে পট পরিবর্তন, এই পট পরিবর্তনের পেছনের নেপথ্যের প্রধান কুশীলব হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। আর যেটা হচ্ছে যে এইটা হচ্ছে এই পট পরিবর্তনের মধ্যে দিয়ে আমরা কি দেখেছি, যে এখানে কিন্তু দেখুন আদর্শিকভাবে এইখানে সেই মানে পাকিস্তানি যে মতাদর্শ, সেই মতাদর্শের পুনঃপ্রতিষ্ঠা হয়েছে। হ্যাঁ, এখানে কে এসছেন ক্ষমতায় এসছেন ওই 71-এ যারা পাকিস্তানের সাথে মার্কিনী দূতাবাসের মধ্যস্থতায় যারা এখানে আপনার সমঝোতা করতে চেয়েছিল, তারাই তো ক্ষমতায় এসছে। এখানে এসছে খন্দকার মোশতাক, এবং তার সাথে এখানে প্রধান বেনিফিশিয়ারি জিয়াউর রহমান। হ্যাঁ, জিয়াউর রহমানের 71-এর গোড়ার দিকের ভূমিকা যাই থেকে থাকুক, 71-এর পরের দিকে তার ভূমিকা কিন্তু প্রশ্নবিদ্ধ ছিল। যদি সুযোগ পায়, আমাদের দর্শকদেরও খুব আগ্রহ, যে একদল বলছেন কোনো প্রমাণ পাওয়া যায় না, একদল বলছেন, আমাদের প্রধানমন্ত্রীও বলেন যে জিয়া ষড়যন্ত্রকারীদের একজন। সুযোগ পেলে এই প্রসঙ্গে আলাপ করব। মেজর নাসিরউদ্দিন, আমি জানতে চাই যে আপনাকে যদি প্রশ্নটা করি, যে এই যে জিয়াউর রহমান জড়িত ছিলেন, এটা আমাদের প্রধানমন্ত্রীও প্রায়শই বলেন, কিন্তু জিয়াউর রহমান তখন ডেপুটি চিফ অফ স্টাফ আর্মির, প্রধান যিনি, সেই মেজর জেনারেল শফিউল্লাহকে বঙ্গবন্ধু ফোন করলেন। জেনারেল শফিউল্লাহ তখন কিছু করতে পারলেন না ভোরে। আজ আমি পড়ছিলাম যে এমনকি দুপুরবেলা মানে পর্যন্ত নানা জনে তাকে যখন ফোন করেছেন, তিনি আসলে কিছুই করেন নাই। তিনি বিকালবেলা গিয়ে মোশতাকের মন্ত্রিসভাকে, মানে মোশতাক সরকারের প্রতি মানে কি বলবো, যে আনুগত্য প্রকাশ করে এলেন। উনি দুপুরেই রেডিওতে করেছেন সেটা। দুপুরেই রেডিওতে করেছেন। তো মানে ভাববার কি কারণ আছে যে শুধুই ফারুক রশিদ ডালিমের কাজ? এটাকে আমি আপনার ব্রেকের পরে বলবো না, একটু শুরু করেন। আচ্ছা, শুরু করছি। আমি জেনারেল শফিউল্লাহ আমার সেক্টর কমান্ডার ছিল মুক্তিযুদ্ধে। আমি ওনার একজন সাব সেক্টর কমান্ডার ছিলাম, এবং একই সাথে ওনার 2nd বেঙ্গল 11 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটা কোম্পানি কমান্ডার ছিলাম মুক্তিযুদ্ধে।
তো ওনার বাসস্থানে প্রবেশের আমাদের কোনো বিধি নিষেধ ছিল না, আমরা যখন ইচ্ছা যেতে পারতাম। ৭৪-এর শেষের দিকে নাকি বঙ্গবন্ধুর ৩২ নম্বরের বাসায়ও যখন তখন মানে সবাই যেতে পারত। তো না, আমাদের সেনাবাহিনীতে একটু রেস্ট্রিকশন থাকে। জি, তো ৭৪-এর শেষের দিকের ঘটনা বলছি, দিস ইজ অন রেকর্ড, আমার বইতেও লিপিবদ্ধ করেছি আমি, বাংলাদেশ ৭২ থেকে ৭৫। আমি ওনার বাসায় গিয়েছি সন্ধ্যার সময়, তখন চারিদিকে অস্থিরতা, সর্বহারা পার্টি দেয়ার, তারা একটা ক্যাম্পেইন শুরু করেছে, হত্যাযজ্ঞ শুরু করেছে, থানা লুট করছে, হক, তোহা, মতিন, আলাউদ্দিন, পূর্ব পাকিস্তানের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, তারপরে আপনার জাসদের গণবাহিনী, মৌলানা ভাসানী, ওভার দ্য সারফেস, সবাই মানে একেবারে মনে হচ্ছে দেশ একটা গৃহযুদ্ধের মধ্যে নিপতিত। এবং বামপন্থীরা বাংলাদেশের 50% গ্রাস করে ফেলেছে ততদিনে। ৩ জন সাংসদকে হত্যা করেছে এবং অজস্র মানুষকে তারা হত্যা করেছে বিভিন্নভাবে। দেশ অস্থির, একটা চিত্রপটটা অস্থির। আমি জেনারেল শফিউল্লাহর কাছে গিয়ে সন্ধ্যায় গেলাম, গিয়ে এমনি আলাপচারিতা করলাম। আমি বললাম যে এটা সম্ভবত নভেম্বর মাস 1974 সালের। ওনাকে গিয়ে বললাম যে স্যার, সেনাবাহিনী আপনার অস্থির, আপনি কি বুঝতে পারছেন? উনি বললেন, কেন বুঝতে পারবো না, অবশ্যই বুঝতে পারছি। দেশ অস্থির, সমাজ অস্থির, সেনাবাহিনী দেশ এবং সমাজেরই অংশ, সুতরাং এখানে অস্থিরতা এখানে পৌঁছাবেই। কিন্তু আমার জন্য সবচেয়ে বড় বিস্ফোরণ হচ্ছে জেনারেল জিয়া। আমি যদি 1 কদম আগাই, জিয়াউর রহমান 3 কদম পেছাবে, এই কথাটা উনি বললেন। তারপরে শফিউল্লাহ যেটা বললেন সেটা হচ্ছে যে আমাকে কেউ ইন্টেলিজেন্স দেয় না, আমাকে ডিজিএফআই কোনো ইন্টেলিজেন্স দিচ্ছে না, আমি ইন্টেলিজেন্স পাবো কি করে? আমার মিলিটারি ইন্টেলিজেন্স এত ছোট, কলেবরে এত ছোট যে তারা কোনো ইন্টেলিজেন্স গ্যাদার করতে পারছে না। আমি বঙ্গবন্ধুকে বোঝাতে পারছি না যে তার সেফটির জন্য আমাকে একটা ইউনিট দেওয়া উচিত, ইন্টেলিজেন্স ইউনিট দেওয়া উচিত, অথবা ডিজিএফআই কে বলা উচিত যেন আমাকে তারা ইন্টেলিজেন্স সরবরাহ করে। এখানে একটা 1975 সালের 15ই আগস্টের কথা বলছেন। 15ই আগস্টে যখন শফিউল্লাহ জানলেন, অনেকে শফিউল্লাহকে অ্যাকিউজ করে, আমি ওনাকে ডিফেন্ড করছি না, আমি ফ্যাক্টস গুলো বলছি। যখন অ্যাকিউজ করছিলাম না, মানে আমার মনে প্রশ্ন না, অনেকে অ্যাকিউজ করে, আমি বলছি শফিউল্লাহ, সেনাবাহিনী একটা জিনিস আছে, কিন্তু সেনাবাহিনী কিন্তু সেনাপ্রধান, হি কমান্ডস দ্য আর্মি বাট হি ডাজন্ট কমান্ড দ্য ট্রুপস। এন্ড শফিউল্লাহ বা বাংলাদেশের সেনাপ্রধান যিনি আছেন আব্দুল আজিজ, ওনাকে সেনাবাহিনী এখন 2 লক্ষ সেনাবাহিনী, ওনাকে 500 সেনা সদস্য ওনাকে চেনে কিনা আমার সন্দেহ আছে, চেনা সম্ভব না। এখন সেনাপ্রধান শফিউল্লাহ যদি গিয়ে ফার্স্ট বেঙ্গল রেজিমেন্ট বা সেকেন্ড বেঙ্গল রেজিমেন্টে গিয়ে যদি সৈনিকদের বলতো যে তোমরা বের হয়ে আসো, আমি তোমাদের সেনাপ্রধান, আমি তোমাদেরকে রাষ্ট্রপতিকে আমরা করার জন্য, সেভ করার জন্য আমরা যাব, সৈনিকরা তার কথা শুনতো না। আর্মি ডাজন্ট অপারেট দ্যাট ওয়ে। আর্মি অপারেটস। ইন্টারেস্টিং। আমি একটা বিরতিতে যাই, বিরতি থেকে ফিরে আমি জানতে চাইবো যে তাহলে যারা সেনা সদস্যদেরকে 32 নম্বরের দিকে নিতে পারতেন তারা কোথায় ছিলেন? সুযোগ দিবেন আমি বলতে চাই। একটা বিরতির পর ফিরছি মেজর নাসিরউদ্দিন আপনার কাছে। ফিরে এলাম রাজকাহনে। মেজর নাসিরউদ্দিন, আপনি বলছিলেন যে সেনাবাহিনী প্রধান সৈন্যদের বের করতে পারেন না, কিন্তু সেনাবাহিনীতে আর কেউ ছিলেন না সেদিন যে বঙ্গবন্ধুকে রক্ষায়, এমনকি হত্যাকাণ্ড ঘটে যাওয়ার পর এই মানে বিদ্রোহী বিপদগামী সৈন্যদের গিয়ে কন্টেইন করে? শফিউল্লাহ যখন জানতে পারেন, আমি শর্টে বলছি, তখনই শফিউল্লাহ চিফ অফ জেনারেল স্টাফকে ফোন করেন, খালেদ মোশাররফকে। খালেদ মোশাররফকে ফোন করে বলেন ইমিডিয়েটলি উনি যেন একটা কাউন্টার মুভে যাওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করে, অর্থাৎ উনি যেন 46 ব্রিগেডকে অ্যালার্ট করে। খালেদ মোশাররফ কিন্তু করেছেন। হি ফোনড দ্য 46 ব্রিগেড কমান্ডার কর্নেল শাফাত জামিল এবং বলেছে যে তুমি একটা ব্যাটালিয়নকে ইমিডিয়েটলি রেডি করো ফর কাউন্টার অ্যাকশন, একটা মুভে যাওয়ার জন্য তৈরি করো। ঠিক এই সমসাময়িক সময়ে শফিউল্লাহ খালেদকে বললেন যে তুমি 46 ব্রিগেডে আসো, আমি সেখানে যাচ্ছি। শফিউল্লাহ সাহেব উনি 46 ব্রিগেডে গেলেন এবং খালেদ মোশাররফ সেখানে আসলেন এবং শাফাতকে জিজ্ঞেস করলেন, ইজ ইউর ব্যাটালিয়ন রেডি? শাফাত জামিল বললেন, ইয়েস, আই হ্যাভ অর্ডার্ড দ্য সিও কমান্ডিং অফিসার টু মেক দ্য ব্যাটালিয়ন রেডি। তখন তারা জেনারেল শফিউল্লাহ, ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ দুজনই কিন্তু শাফাত জামিলের সঙ্গে ফার্স্ট বেঙ্গলে গেলেন। বা ততক্ষণে কিন্তু একটা নীরব উত্থান জিয়াউর রহমানের পরিলক্ষিত হচ্ছে। জিয়াউর রহমান ওয়াজ অলসো দেয়ার এবং দেখা গেল পরে যে পুরো উদ্যোগটাই ডিফিউজড হয়ে গেল, মানে কেউ আর উদ্যোগ নিল না। শফিউল্লাহ নিতে পারলো না বিকজ দ্য চিফ অফ জেনারেল স্টাফ হি ফেইলড টু কমপ্লাই উইথ হিজ ইনস্ট্রাকশনস।
খালেদ মোশাররফ পারল না বিকজ দ্য ঢাকা ব্রিগেড কমান্ডার হি ফেইল টু কমপ্লাই উইথ হিজ ইনস্ট্রাকশনস, এবং সিও পারল না ফার্স্ট বেঙ্গলের যে ব্রিগেড কমান্ডারের নির্দেশটা পালন করে সৈন্যবাহিনীকে রেডি করবে বা প্রস্তুত করবে বা কোথাও পাঠাবে, সেই রকম সুযোগ 15ই আগস্টে আর ছিল না। হ্যাঁ, মানে কিন্তু এই যে আপনিও জিয়াউর রহমানের কথা বলেন, মানে জিয়াউর রহমানের কারণেই যে সৈন্যরা ওদিকে যেতে উৎসাহিত হচ্ছে না, তার কি কোনো প্রমাণ পাওয়া যায় কিনা, নাকি এটা সন্দেহ? সেরকম দালালিক প্রমাণ নেই, কিন্তু জিয়াউর রহমানকে যখন দেখা গেল 15ই আগস্টে বিভিন্ন জায়গায়, উনি কিন্তু বঙ্গবন্ধুর হত্যার বিরুদ্ধে বা 15ই আগস্টের ঘটনার বিপক্ষে কোনো মন্তব্য করা থেকে বিরত করলেন না, এবং সেনাবাহিনীকে যে উনি ব্যবহার করবেন সেই লক্ষ্যেও কিন্তু ওনার কোনো উদ্যোগ পরিলক্ষিত হয়নি, সেই লক্ষ্যে উদ্যোগ পরিলক্ষিত হয়নি। আমি এটাই বলতে চাচ্ছি। সুতরাং এটা সফিউল্লাহকে অনেকে বলে যে উনি কেন পারলেন না, আসলে রক্ষী বাহিনী কি করলো? আমরা তো মানে সেটাও তো একটা প্যারামিলিশিয়া বাহিনী, বঙ্গবন্ধুর নিজ হাতে তৈরি করা। এখানে খুব মজার জিনিস দেখেন, 15ই আগস্টে কিন্তু রক্ষী বাহিনীর ব্রিগেডিয়ার নুরুজ্জামান কিন্তু ঢাকাতে ছিলেন না, বাংলাদেশে ছিলেন না, উনি কিন্তু বিদেশে ছিলেন। 1 2 নম্বর, 15ই আগস্টে বেঙ্গল লান্সারের কমান্ডিং অফিসার কিন্তু কর্নেল মোমেন ছিলেন না, ছিলেন ফারুক। মোমেনকে ছুটি দেওয়া হলো। এটা কিন্তু কাকতালীয় হতে পারে না, এটা কাকতালীয় নয়। এবং আরো একটা মজার ঘটনা হলো যে রক্ষী বাহিনীর ডেপুটি ডাইরেক্টর জেনারেল ছিলেন কর্নেল সাবিউদ্দিন, পাকিস্তান প্রত্যাগত একজন অফিসার এবং পাকিস্তান আইএস এর একজন খুব ব্রিলিয়েন্ট অফিসার। তাকে কত মেটিকুলাস মানে ম্যাটেরিয়ালাইজেশন অফ দ্য কনস্পিরেসি, কর্নেল সাবিউদ্দিনকে বানানো হলো ডেপুটি ডাইরেক্টর জেনারেল, অর্থাৎ ব্রিগেডিয়ার নুরুজ্জামানের অনুপস্থিতিতে হি উড টেক ওভার দ্য কমান্ড। উনি কমান্ড নিয়েছিলেন কিন্তু উনি রিঅ্যাক্ট করেন নাই। আমাদের তোফায়েল আহমদ সাহেব করেন নাই, উনি তো পলিটিক্যাল মেন্টর ছিলেন রক্ষী বাহিনীর, উনিও করেননি। 15ই আগস্টে যখন ট্যাঙ্কগুলো যখন রোল করছিল রক্ষী বাহিনীর সামনে দিয়ে, রক্ষী বাহিনীর 1000 খানেক সৈনিক সেখানে ফলেন করা অবস্থায় ছিল, ট্যাঙ্কের কিন্তু কোনো গোলা ছিল না। আর গোলা থাকলেই বা কি, রক্ষী বাহিনী একবার রিঅ্যাক্ট করে দেখতো তারা যে ঘটনাটা কোন দিকে যায়, কি ঘটতে পারে। এখানে শুধু সফিউল্লাহকে দায়ী করলে হবে না। There was a command failure at every level. There was intelligence failure at every level. জেনারেল সফিউল্লাহ বঙ্গবন্ধুকে অনেক বলে কয়ে একটা ইউনিট নিয়ে এসেছিলেন, আর্মি সিকিউরিটি ইউনিট ঢাকায়। ওনার প্রধান ছিলেন মেজর হেলাল মোর্শেদ। সারা রাত 1200 সৈনিক, 30টা ট্যাঙ্ক, 18টা কামান, পুরো ক্যান্টনমেন্ট চষে বেড়ালো, উনি কোন ইন্টেলিজেন্স গ্যাদার করতে পারলো না। এবং উনি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার এই সরকারের সময় উনি মুক্তিযুদ্ধ সংসদের উনি ছিলেন চেয়ারম্যান। হ্যাঁ, এরকম কে কি হয়েছে সেগুলো আমার দর্শক অনেক লিখছেন। অধ্যাপক মেজবা কামাল, শেষ করব, কিন্তু এই যে সুবিধে, ওই যে বলছিলাম যে মেজর নাসিরউদ্দিন উল্লেখ করলেন, দেখি যে মেজর জিয়ার ব্যাপারটাও যেমন একরকমের সন্দেহ যে শেষ পর্যন্ত তিনি সবচেয়ে বেনিফিশিয়ারি হয়েছেন, তাই তিনি ষড়যন্ত্রে ছিলেন, দালিলিক প্রমাণ যেমন হাজির করা যায় না, সেরকম বেনিফিশিয়ারি তো আমরা আওয়ামী লীগ দলের ভেতর থেকে শুরু করে সমাজের নানা জায়গায় দেখি। এবং রিয়্যাক্ট না করার দোষে দোষিত অনেকে, আসলে সর্বস্তরে, রাজনৈতিকভাবে, সামরিক বাহিনীতেও। নিশ্চিতভাবে সে তো বটেই। এবং আমরা যেটা দেখি যে 75-এর 15ই আগস্টের সেই দুর্বিষহ ঘটনার পর, সেই জাতির জনকের হত্যার পরে কিন্তু আওয়ামী লীগ দলগতভাবে তারা কিন্তু দাঁড়াতে পারেনি এবং সেটা খুবই দুর্ভাগ্য যে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, মুক্তিযুদ্ধে নেতৃত্বকারী দল, বঙ্গবন্ধুর নিজের হাতে গড়া দল, সেই দলের নেতৃত্ব তারা কিন্তু কোনো রকমের অবস্থান নিতে পারল না। এবং অন্তত পক্ষে ধরুন বঙ্গবন্ধুর প্রাণ হয়তো রক্ষা করার মতো সুযোগ তখন আর ছিল না, কারণ প্রথম সুযোগেই তারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে। কিন্তু কোনো প্রতিবাদ হলো না, রাস্তায় কোনো প্রতিবাদ, হতবিহ্বল হয়ে পড়া, শুনুন, হতবিহ্বল সাধারণ মানুষ হতে পারে, কিন্তু রাজনৈতিক নেতৃত্ব হতবিহ্বল হলে তার রাজনৈতিক নেতৃত্বের যোগ্যতা কোথায়? তো সেইখানে আমি কিন্তু যেটা মনে করি যে আপনার বরং খন্দকার মুস্তাক অনেক বেশি সফল সেই ক্ষেত্রে। এবং তিনি তার সরকারে কারা যোগদান করেছিল? তারা তো বাইরে থেকে আসেনি, তারা তো আওয়ামী লীগের লোকজন, তাই না কি? এবং আপনার আমি মনে করি যে আওয়ামী লীগের কিন্তু একটু নিজের দিকে ফিরে তাকানোর দরকার আছে। এবং এই ধরনের
মানে তাদের যে ফেইলার, সেই ফেইলারটা কেন হয়েছিল সেটাকে একটু তাদের নিজেদের পিছন থেকে ফিরে রিভিউ করার দরকার আছে। এবং আমি আরেকটা কথা বলবো, আপনার সময় শেষ হয়ে আসছে। আমি মনে করি যে গোটা 15ই আগস্ট বঙ্গবন্ধু জাতির জনকের হত্যাকাণ্ড, তার সাথে যুক্ত কিন্তু দেখুন 3রা নভেম্বরের জেল হত্যা, তারপরে 7ই নভেম্বর, হ্যাঁ 7ই নভেম্বর তার সাথেই যুক্ত। তো এই যে বিশেষ করে আপনার মানে বঙ্গবন্ধুর পরবর্তীতে যারা রাজনৈতিক নেতৃত্ব নিতে পারতেন তাদেরকেও একেবারে সরিয়ে দেওয়া, আমাদের 71-এর যে প্রবাসী সরকার, সেই সরকারের 4 জন অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা, হ্যাঁ, তাদেরকে কিন্তু হত্যা করা হলো 75-এর 3রা নভেম্বর। তো এই এবং 15ই আগস্ট এক রকমের বঙ্গবন্ধুকে নির্বংশ করার চেষ্টা, মানে তার ভাই, মানে সেখানে শুধু তার যে 2 কন্যা বেঁচে আছেন সেটা তারা দেশের বাইরে ছিলেন বলে বেঁচেছেন। হ্যাঁ, তো এই অবস্থায় আপনার মানে 15ই আগস্ট, 3রা নভেম্বর এগুলো একটার সাথে আরেকটা যুক্ত, তার সাথে 7ই নভেম্বর যুক্ত, এবং ফাইনাল বেনিফিশিয়ারি হচ্ছেন জিয়াউর রহমান এবং মোস্তাক। তো এই অবস্থাটাকে মাথায় রেখে আমি মনে করি যে আপনার এটা নিয়ে একটা তদন্ত হওয়া দরকার। এটা নিয়ে আসলে একটা আপনার আমি ন্যাশনাল একটা ইনভেস্টিগেশন কাউন্সিল গঠিত হওয়া উচিত, এর মধ্যে হিস্টোরিয়ানস থাকা উচিত, লয়ার্স থাকা উচিত, এবং আপনার এটা সিনিয়রদের নিয়ে একটা কাউন্সিল বা কমিশন, যখন বলতে পারছেন মনে রাখতে পারছেন না এখন অনেকে লিখছেন, অনেকে আছেন এখনো বেঁচে, এদের কাছ থেকে শুনে জেনে যে লিটারেচার তৈরি হয়েছে দেশে বিদেশে, একটা আপনার কমিশন উচ্চ পর্যায়ের গঠন করা উচিত সরকারের। এবং এই কমিশন এই বিষয়ে কি ঘটেছিল সেই বিষয়গুলো তদন্ত করে তারা একটা রিপোর্ট দেবেন। হয়তো যারা অপরাধী, এই কথাটি দিয়ে শেখ শহীদুল ইসলাম শেষ করেছেন। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক মেজবা কামাল, সেই প্রত্যাশা আমাদেরও। ধন্যবাদ মেজর নাসিরউদ্দিন, ধন্যবাদ দর্শক যারা সঙ্গে ছিলেন। আপাতত বিদায় রাজকাহন থেকে। আগামীকাল বৃহস্পতিবার রাজকাহনের ফোন লাইন থাকবে খোলা।